ধরে নিয়ে যাওয়া 9 দিন পর নায়েক রাজ্জাককে ফেরত দিল মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ। বিজিবির দীর্ঘ বৈঠক। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের শতাধিক গ্রাম প্লাবিত। বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। ডুবে গেছে দক্ষিণের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। এবং সেহরি খেতে উঠে অসতর্কতায় গ্যাসের চুলার আগুনে গুরুতর দগ্ধ হল 4 জন। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। বাংলার সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ইশরাত জাহান। অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ। বিকেল 4টার পর তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকাল 10:30 থেকে 3:30 পর্যন্ত প্রায় 5 ঘন্টা পতাকা বৈঠক করে বিজিবি ও বিজিপি। বৈঠকে বিজিবির 7 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এই দলের নেতৃত্ব দিয়েছেন টেকনাফ 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। সকাল 9টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর দিয়ে মংডুর উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে বেশ কয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাতে সম্মতি দেয়নি। পরে গত 22 জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়। এরপরই এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোট 3টি বিষয়ে একমতে আসতে সম্মত হয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। এখন থেকে উভয় পক্ষের তথ্য আদান প্রদানের ভিত্তিতে এবং সীমানা চুক্তির মেনে চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। বিকেলে রাজধানী পিলখানায় মিয়ানমারের বিজিবি ও বিজিপির বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি আরো বলেন, রাজ্জাকের সাথে থাকা অস্ত্র ও গুলি সহ তাকে ফেরত দেওয়া হয়। 5:30 নায়েক রাজ্জাককে তার ব্যক্তিগত অস্ত্র, নিয়ে যাওয়া 22 রাউন্ড অ্যামুনিশন সহ এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস সহ বিজিবি দলের নিকট হস্তান্তর করা হয়। শারীরিক অবস্থা দেখা গিয়েছে তাতে সে সুস্থ আছে। এই নায়েক রাজ্জাকের বিষয়টা নিয়ে বেশ প্রায় 3.5 ঘন্টার উপরে আলোচনা হয়। মিয়ানমার থেকে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাকের মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও প্রতিবেশীরা। বিকেলে রাজ্জাককে হস্তান্তরের প্রক্রিয়া শুরুর খবর প্রকাশের পর থেকেই তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশ সরকারকে বারবার ধন্যবাদ জানান তারা। নায়েক রাজ্জাকের বাবা মায়ের এখন একটাই দাবি, দ্রুত তাদের সন্তান ঘরে ফিরে আসুক। শুধু স্বজনরাই নয়, নাটোরের সিংড়া উপজেলার বালিয়াবাড়ি গ্রামের বাসিন্দারাও অপেক্ষায় আছেন রাজ্জাকের ঘরে ফেরার। এখন সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, যেহেতু আমার ভাইয়া দেশে ফিরে আসতে পারছে, তাই অতি দ্রুত আমার ভাইয়াকে যেন আমাদের গ্রামের বাড়িতে দেয়। আমার বাবাকে ফিরে দেওয়া হয়েছে, এটা আমরা খুব খুশি। বাচ্চাকে এখনো তার বাবা দেখেনি, তাই আমি চাই তাড়াতাড়ি ওর বাবা আসুক এবং ওকে তাড়াতাড়ি দেখতে পাই। সপরিবার মিলে তার জন্য অপেক্ষায় আছি। আর আমরা মোবাইলে কথা বলতে চাই। খালি ছবি দেখলে তো আমি সান্ত্বনা পাইতেছি না। নওগাঁর হাপানিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে জহুরুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাত 3টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের 232 মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, রাতে ভারতীয় সীমান্ত দিয়ে গরু কিনে ফেরার সময় টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা জহুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গরু ব্যবসায়ী জহিরুল গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার পথে তার মৃত্যু হয়। নওগাঁ 14 বিজিবির অধিনায়ক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গরু ব্যবসায়ী পোরশা উপজেলার দোয়ারপাল গ্রামের বাসিন্দা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঘখালী নদী সহ কয়েকটি খালের পানি বেড়ে গেছে কক্সবাজারে। এতে প্লাবিত হয়েছে জেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। রাস্তায় পানি উঠে যাওয়ায় কক্সবাজার টেকনাফ সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় কক্সবাজারের সর্বোচ্চ 467 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কক্সবাজারে টানা দুদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এছাড়া মহেশখালীর ধলকাটা ও টেকনাফের শাহাপরীর দ্বীপে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। মহেশখালী উপজেলার 20টি, কুতুবদিয়ার 10টি, চকরিয়ার 20টি, পেকুয়ার 10টি, রামুর 20টি, উখিয়ার 10টি ও টেকনাফের 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। এছাড়া পানিতে ভেসে গেছে প্রায় 50টি চিংড়ির ঘের। আর সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে পড়েছে উপকূলের ঝাউবাগান ও মেরিন ড্রাইভ সড়কও। বৃষ্টি খুব বেশি হচ্ছে, আমাদের বাড়িঘর সব ডুবে যাচ্ছে, খাট পালং সব ডুবে যাচ্ছে। সব বাড়িতে এক কোমল এক গর্দন পানি হবে আর এবং আশ্রয় নিতে খুব কষ্ট হচ্ছে। মানুষেরা জীবন বাঁচানোর জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রাস্তায় চলে আসছে। মালপত্র এই বস্তার মধ্যে যা আছে এগুলি ছাড়া সব কিছু ভিজে গেছে আমার। এদিকে জেলায় 3 নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাত আরো 2-1 দিন অব্যাহত থাকতে পারে। কক্সবাজারে রেকর্ডকৃত মোট বৃষ্টিপাতের পরিমাণ 467 মিলিমিটার, যা এ পর্যন্ত কক্সবাজারে সর্বোচ্চ রেকর্ডকৃত বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের এ ধারাটা আগামী 2-1 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পল্লাসমূহ মেরামত পুনর্বাসন কল্পে আমাদের একটা প্রকল্প দৈনিক সভা অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আগামী শুকনো মৌসুমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ সহ বাঁধগুলো পুনর্নির্মাণ বা মেরামত করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাঘখালী নদীর পানি বিপদসীমার 1.19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, কক্সবাজার। ভারী বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে ভোলার নদী তীরবর্তী অর্ধ শতাধিক চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এদিকে জেলায় বিদ্যুতের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোর 6টা থেকে পুরো জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া প্রবল বৃষ্টির কারণে বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে বরিশালে গত 24 ঘন্টার বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোলায় গত 4 দিনের টানা বৃষ্টি আর মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার চর জহিরপুর, কলাতলির চর, ঢালচর, চর কুকরিমুকরি সহ 50টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। অতিবৃষ্টিতে জেলা শহর সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেঘনা তেঁতুলিয়া নদীতে 3.86 মিটার পানি রেকর্ড করা হয়েছে। এছাড়া ভোলার উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক অবস্থা জারি করা হয়েছে। 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 151.5 মিলিমিটার, যেটা আসলে অনেক বেশি বৃষ্টি। আর স্বাভাবিকভাবে এরকম আরো কয়েকদিন চলতে পারে। এটা যদি আরো 3-4 দিন চলে তাহলে অবশ্য বন্যার দিকে হয়তো এটা সম্ভাবনা থাকে। জেলেদেরকে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সবসময় অনুরোধ জানাচ্ছে এবং যারা উপকূলীয় এলাকায় বেরির বাইরে বসবাস করে তাদেরকেও সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা সবসময় আহ্বান জানাচ্ছে। বুধবার রাতে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। আর ড্রেনের আবর্জনা পানিতে মিশে যাওয়ার কারণে আরো বেশি দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পানির জন্য তো আমাদের তো অনেক ক্ষতি হয়ে যেতেছে, দোকানপাট সব তলাই গেছে, বাড়িঘর তলাই গেছে। ড্রেন করছে, কাজ হয় না, পানি নামতেছে না। দ্রুত পানি নামার ব্যবস্থা করতে হবে এবং করতেছি, এবং বৃষ্টি হলেও ইনশাল্লাহ বরিশালবাসীর চলাচলের অসুবিধা হবে না। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বাড়ার কারণে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বান্দরবান কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে গাজীপুর, শরীয়তপুর, কুড়িগ্রামে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলায় হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানায় লন্ডভন্ড হয়ে গেছে বেশ কয়েকটি বসতঘর, উপড়ে পড়েছে 2 শতাধিক গাছ। তাসমিন আফরোজ, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। ভরা মৌসুমেও ক্রেতা শূন্য চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার, প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন 4 জন। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাদের। প্রতিবেশীরা জানান,
বন্দরটিলা এলাকার 5 তলা একটি ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। ভোররাতে বিকট শব্দ শুনে নিচতলা ফ্ল্যাটে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় 2 পরিবারের 4 জনকে উদ্ধার করেন তারা। ফ্ল্যাটটিতে 2 পরিবারের 4 ভাই বোন একসাথে থাকতেন বলেও জানান তারা। দগ্ধরা জানান, রাতে গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিলেন তারা। সেহরির সময় বাড়িতে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালাতে গেলেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ক্রমেই আগুন ফ্ল্যাটের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসক জানান, 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। গ্যাসটা জ্বালানো ছিল, পরে ওরা উঠছে সিঁড়ি খাওয়ার জন্য, মোমবাতি যখন জ্বালাইছে তখন পুরো বিল্ডিংটা আগুন লেগে গেছে। 4 জনের অবস্থা গুরুতর, অনেক ইয়ে গেছে। এখন যদি সবাই একটু সব দিক দিয়ে একটু আর্থিক দিক দিয়ে যদি একটু দেখে তাহলে একটু বেশি ভালো হতো। ভদ্রমহিলার 50% এবং আর 2 জনের 30% করে বার্ন। বদ্ধ ঘর এবং সেখানে ওভারনাইট গ্যাস লিক করেছে। তারপরে তারা আগুন জ্বালা দিয়ে সারা ঘরেই গ্যাসটা ছড়িয়েছিল, ধরে গেছে। ফলে ওই হট যে এয়ার যেটা রুমের, সেই এয়ারে তাই প্রত্যেক শ্বাস নেওয়া লাগছে আর কি। দর্শক, মিয়ানমার থেকে বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই মুহূর্তে টেকনাফ স্থলবন্দরে আছেন আমাদের রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ ইশরাত। মায়ানমারে 9 দিন বন্দি জীবন কাটিয়ে নিজ জন্মভূমিতে ফিরে আসলেন বিজিবির নায়ক আব্দুর রাজ্জাক। আপনারা জানেন, গত 17 জুন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে বিজিবি মায়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ রয়েছে, বিজিবি সদস্যরা গুলি চালিয়ে বাংলাদেশের সেই সীমান্তরক্ষীকে তারা অপহরণ করে নিয়ে গিয়েছিল। এরপর টানা 9 দিন বাংলাদেশের পক্ষ থেকে বারবার পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছিল মিয়ানমার বাহিনীকে, কিন্তু মিয়ানমার বাহিনী গোয়ার্তেমি করে সেই পতাকা বৈঠকে সাড়া দেয়নি। এরপর বাংলাদেশ কূটনীতিকভাবে তাদের উপর চাপ সৃষ্টি করে এবং সে কূটনীতিক চাপের কাছে নতি স্বীকার করে মিয়ানমার বাহিনী গত 22 জুন বাংলাদেশকে পতাকা বৈঠকের পুনরায় আহ্বান জানায়। এরপর আজ সেই পতাকা বৈঠক শুরু হয়েছিল সকাল 9:30টায়। বাংলাদেশ থেকে 42 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু আল জাহিদ মূলত তার নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আজ মিয়ানমারে মংডুতে গমন করে এবং সেখানে সকাল 10:30টা থেকে শুরু হয় এই পতাকা বৈঠক। বিকেল 3টা পর্যন্ত টানা 5 ঘন্টা এই পতাকা বৈঠক চলে। আর এই পতাকা বৈঠকের শুরুতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনা করার প্রতিবাদ জানানো হয়েছিল এবং সেই পতাকা বৈঠক শেষে বিকেল 4টায় নায়ক আব্দুর রাজ্জাককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর কিছু হস্তান্তর প্রক্রিয়া শেষ করে বিজিবির কোস্ট গার্ডের দুটি মেটাল শার্কে করে কিন্তু নায়ক আব্দুর রাজ্জাককে নেওয়া হয়েছে টেকনাফ স্থলবন্দরে। আপনি জানেন, এই টেকনাফ স্থল বাংলাদেশ মায়ানমার সীমান্তের খুব লাগোয়া এবং মংডু থেকে এই সীমানা পেরিয়ে নায়ক আব্দুর রাজ্জাককে নিয়ে আসা হয়েছে টেকনাফের যে স্থলবন্দর। এবং এখানের মধ্যে বিজিবির সদস্যরা তাকে বরণ করার জন্য বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা মূলত যখনই তাকে গ্রহণ করা হয়েছিল সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর বিকেল 5:30টার দিকে তাকে নিয়ে মেটাল শার্ক রওনা দেয় এই টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে টেকনাফ স্থলবন্দরে এখন ভিড় করে আছেন বিজিবি কর্মকর্তারা। মূলত নায়ক আব্দুর রাজ্জাক গত 9 দিন মিয়ানমারের মধ্যে তারা বন্দি জীবন যাপন করেছেন। শুধু তার বহির্গঠিত অবস্থায় মিয়ানমার তার ছবি দিয়ে গণমাধ্যমে তাকে হেয় করা হয়েছিল। আর এরই প্রেক্ষিতে বাংলাদেশ তাকে ফিরিয়ে আনার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠক হয়েছিল, কিন্তু সেই পতাকা ছাড়া দিতে অস্বীকার। এরপর তাকে বিজিবি কর্মকর্তারা গ্রহণ করে এখন নিয়ে যাচ্ছেন। আমরা এখন কথা বলার চেষ্টা করবো এটা আব্দুল রাজ্জাকের সাথে। আমি প্লিজ দেখতে পাচ্ছেন রাজ্জাককে তুমি এইমাত্র তুমি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছেন এবং এরপর তাকে বিজিবি কর্মকর্তারা গ্রহণ করে এখন নিয়ে যাচ্ছেন। আমরা এখন কথা বলার চেষ্টা করবো এটা আব্দুর রাজ্জাকের সাথে। একটু ধৈর্য ধরেন, একটু পিছনে যান।
আপনারা দেখছেন বিজেপি শীর্ষ কর্মকর্তারা আব্দুর রাজ্জাককে নিয়ে এসেছে। আপনারা দেখছেন তার নাগে আঘাত চিহ্ন ছিল, আমরা যেটা জানতে পেরেছি তার উপর নির্যাতন চালানো হয়েছে। বলবেন পতাকা বৈঠক এখন আপনাদের কথা বলবেন যে আজকে যে পতাকা বৈঠকের নেতৃত্ব দিয়েছেন 42 বিজেপি অধিনায়ক গুজার আর জাহিদ, এখন তিনি কথা বলবেন আজকে যে পতাকা বৈঠক হলো সেই পতাকা বৈঠকের ব্যাপারে আমরা জানতে চাইবো তার কাছে। এন্ডারকে পড়ে করো আলাউদ্দিন, এন্ডারকে ধরো পড়ে দেবো নিচে, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। দাদা আমরা সকালবেলায় আমরা আমরা সমস্ত বিলম্বিত সহ যে সমস্ত সবকিছু সহ তাকে আমরা ফেরত নিয়ে এসেছি। সে সুস্থ আছে, তার থেকে ডাক্তারকে দিয়ে তাকে পরীক্ষা করানো হয়েছে, সে সুস্থ আছে এবং সে জানিয়েছে যে সে কমফোর্টেবল আছে এবং তার কোনো অসুবিধা নাই। এটা ছিল আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বক্তব্য। এর বিস্তারিত এই হচ্ছে বক্তব্য, এটা পরবর্তীতে আমাদের বিজেপি হেডকোয়ার্টার কর্তৃক দেওয়া হবে। আমরা আশা করি বিজেপি হেডকোয়ার্টার কর্তৃক যোগাযোগ করে তাদের কাছ থেকে বিস্তারিত বিষয় জানাবো। এই ঘটনার ব্যাপারে কোন ব্যাখ্যা চেয়েছেন কিনা মায়ানমারের কাছে? দেশে ফিরে তার কেমন অনুভূতি হচ্ছে আপনারা? আরে ভাই দরকার নেই, কেমন লাগছে আপনি বলুন। ওখানে আমরা যখন সকালবেলা নৌকা চেক করি কথা বলেন না, মায়ানমারের ওখান থেকে হামলা করে এবং তাদের সাথে প্রতিরোধ করতে দফাল হয় এবং আমাদের সবাই আমার মাসিলা ছিল 10 গোষ্ঠীতে। আপনি দেশে কেমন লাগছে? দেশে কেমন লাগছে ভাই? একজন বিজেপি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এরপর তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল না এখন আর এই ব্যাপারে কথা বলছি। আব্দুর রাজ্জাক তার ঘটনার বর্ণনা দিয়েছেন। আমাদেরকে মূলত সকালে তিনি চেষ্টা করেছিলেন বাংলাদেশের সীমান্ত রক্ষী হিসেবে যে তার যে কাজ সীমানা পাহারা দেওয়া, সে সীমানা পাহারা দেওয়ার সময় মূলত তার উপর মিয়ানমার বাহিনী বিনা উস্কানিতে হামলা চালায় এবং সে হামলা জবাব তারা দেওয়া হয়েছিল এবং এই ঘটনায় মূলত আরো একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এরপর তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল মিয়ানমার বাহিনী এবং 9 দিন তার উপর নির্যাতন চালানো হয়েছিল, এরকমও অভিযোগ ছিল আমরা পেয়েছিলাম। এরপর বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরত আনার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশে একাধিকবার পতাকা বৈঠকে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু মিয়ানমার বাহিনী বারবার সেই পতাকা বৈঠকে অস্বীকৃতি জানায়। এরপর আজকে তাদের উপর যখন তার উপর কূটনীতিক চাপ সৃষ্টি করা হয় এবং শেষ পর্যন্ত সেই কূটনীতিক চাপের মুখে নথি স্বীকার করে 22 জুন পরবর্তী মিয়ানমার তাদের পতাকা বৈঠকে আহ্বান জানায় বাংলাদেশকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আব্দুর রাজ্জাককে যে 9 দিন মিয়ানমার বাহিনীর কাছে বন্দী থাকার পর আজ 9 দিন পর জন্মভূমিতে ফেরত এসেছেন এবং তিনি বলছেন তিনি মূলত সীমান্ত প্রহারে কাজ করার সময় বিনা উস্কানিতে মিয়ানমার বাহিনী এই হামলা চালিয়েছিল এবং এই হামলার ফলে তাকে সে গুরুতর আহত হয়েছেন এবং এই ঘটনায় আরো একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাকে ফেরত আনার চেষ্টা করেছিল বাংলাদেশ সরকার, কিন্তু প্রতিবারই মিয়ানমার বাহিনী রপ্তানি করে তারা এই পতাকা বৈঠকে সাড়া দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আব্দুর রাজ্জাককে, যে নায়ক বিজিবির নায়ক আব্দুর রাজ্জাক 9 দিন বন্দী জীবন যাপন করেছেন মিয়ানমারের কাছে এবং আজ পতাকা বৈঠক শেষ করে তাকে এখন নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। এখন তাকে নিয়ে যাওয়া হবে তার কর্মস্থল 42 বিজিবি যে ব্যাটালিয়ন রয়েছে সেখানে এবং সেখানে তাকে আরো চিকিৎসা দেওয়া হবে। এরপর ভালো হবে।
প্লিজ একটু আগে যান, সামনে পিছনে গর্ত আছে দেখেন। প্লিজ ভাই একটু পিছনে না প্লিজ। প্লিজ প্লিজ যান যান, একটু সাইড দেন আপনারা, একটু সাইড, একটু সাবধানে সাবধানে চলেন। প্রিয় দর্শক, 9 দিন পর বাংলাদেশে ফেরত আসলো মিয়ানমারে বন্দি জীবন যাপন করে বিজিবি রাজ্জাক। 5 ঘন্টা বৈঠক শেষে তাকে ফিরিয়ে আনা হয়েছে। এখন দর্শক, টেকনাফ স্থলবন্দর থেকে আমাদেরকে রিপোর্টার কমল দে জানাচ্ছিলেন বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত। দর্শক, এ ছিল আমাদের বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।